আপনি যদি মনে করেন আপনার এলাকার মেয়েটিও একজন মানুষই, ফোন করুন আমাদের দফতরে। আমাদের চোখে বিবেচ্য হলে আমরা তুলে ধরব আপনার মানুষের গল্প। ফোন করুন 8240996599-তে। মানুষই মানুষই সে আজকের মানুষই। নমস্কার, আমি পায়েল নিয়ে এসেছি আজকের মানুষই। এই এলাকায় রয়েছে একাধিক রাজবাড়ি এবং জমিদার বাড়ি, যা দেখার জন্য পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসেন এবং ভিড় জমান। কিন্তু এই সেন্সাস টাউনের পেছনেই লুকিয়ে ছিল এক গৃহবধূর বুক ফাটা কান্না। যদিও ওয়ার্ল্ড হেরিটেজ এই গ্রাম দর্শনার্থীদের জন্য পরিচিত, তাও কতজন দেখেছেন, কতজন জানেন এই মহিলার কথা? আজকের পর্বে সেই মহিলারই আমরা যুদ্ধের কথা, সংগ্রামের কথা এবং অবশ্যই ঘুরে দাঁড়ানোর গল্প বলবো, যা হার মানায় যে কোনো সিনেমার গল্পকে। 14 বছর বয়সে যখন আমার বিয়ে হয়, আমি বিয়ের মানেটাই তখন বুঝতাম না। তখন আমার মা বাবা অত্যন্ত গরিব ছিল বলে আমাকে বিয়ে দিতে বাধ্য হয়, এবং বিয়ের যখন মানেটাই বুঝি না, আমি বিয়ের জিনিসটাই কি সেটা আমি কি করে বুঝবো। তবুও যেভাবে সবাই সংসারের কাজ করে, কর্ম করে, সেইভাবেই আমার জীবনটা এগিয়ে যায়। 2 বছরের মাথায় গিয়ে আমার একটা মেয়ে সন্তান হয়, এবং মেয়ে সন্তান হওয়ার পরে বছরখানিক পর থেকেই আমার সঙ্গে একটু একটু করে অশান্তি শুরু হয়। তাহলে কি আপনার কন্যা সন্তান জন্মাবার পরেই অশান্তি হলো? হয়তো হবে সেটাই, যেহেতু আমার কন্যা সন্তান, সেখান থেকেই আমার জার্নিংটা শুরু হয়, অত্যাচারের জার্নি। আস্তে 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 আমার সঙ্গে মানসিক এবং মানে শারীরিক, যেটা আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না এখন, অত্যাধিক আমার ওপর চাপ আসে। তবুও আমি নিজেকে মানিয়ে আমার বাবার মুখের দিক তাকিয়ে, আমার বাবা মা গরিব, আমার বাবার একটা কথা ছিল যে আমি তোমাকে জায়গা দিতে পারবো না, তোমাকে বিয়ে দিয়েছে, তোমার যেভাবে তোমাকে ফেস করতে হবে ওটা। দিদি, ঠিক কি কি ধরনের অত্যাচার আপনাকে সহ্য করতে হয়েছে এবং কি করে সহ্য করেছেন বলুন তো এতগুলো বছর ধরে? আমার অত্যাচারটা হয় মেইন কারণ হচ্ছে আমার হাজবেন্ড, যে আগের হাজবেন্ড ছিল, উনি দেখতে আমার থেকে একটু খারাপ ছিল আর আমি একটু দেখতে সুন্দর ছিলাম। আমার মেইন অপরাধটাই হলো সেটা, যে আমি একটু দেখতে সুন্দর ছিলাম। ওই জন্য আমাকে প্রচুর পরিমাণে টর্চার, যেমন আমাকে লোকের সঙ্গে কথা বলতে দেবে না, কারোর সঙ্গে মিশতে দেবে না, আমাকে ঘরে তালা বন্দি করে রাখা, খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া, মানে এছাড়া অনেক প্রচুর পরিমাণে, যেটা আমি হয়তো সামনাসামনি বলতেও পারছি না। মেয়েদের যেন সবেতেই দোষ। উনি ওনার স্বামীর চেয়ে দেখতে কেন ভালো হবে সেটা নিয়েই নাকি সাংসারিক অশান্তি। আচ্ছা, আপনি এই অত্যাচারগুলো কত বছর সহ্য করেছেন? এটা আমি প্রায় 21 বছর আমি এই কষ্টটা সহ্য করেছি। টানা 21টা বছর? 21 বছর, যেহেতু আমার একটা ছেলে ছিল, পরে আমার একটা ছেলেও হয়েছিল। আমি একটা ছেলের একটা মেয়ের মুখের দিক তাকিয়ে এই কষ্টটা আমাকে সহ্য করতে হয়েছে। যেহেতু আমি মা, আমি তো ছেলে মেয়েকে ফেলে দিতে পারবো না, তাদের মুখের দিক তাকিয়ে এই কষ্টটা আমি সহ্য করেছি। আমার ঘরের ভেতরে এক জ্বালা, আমার ঘরের বাইরে আরেক জ্বালা। রুমের ভেতরে আমার এক কষ্ট, রুমের বাইরে আমার এক কষ্ট, যেটা আমি ছেলে মেয়েকে অনুভব করতে দিতে পারতাম না, বা ওর সেটা লজ্জারও ছিল এক ধরনের। আমার ছেলে মেয়ের জন্য 21টা বছর আমি লড়াই করেছি, তাও আমি ধরে রাখতে পারিনি সেই সংসারটা। আমাকে আমার হাজবেন্ড, আমার স্বামী বাধ্য করলো ওখান থেকে চলে আসার জন্য। আমি আমার মেয়ের সবে বিয়ে হয়েছিল, মেয়ের বিয়ে দিয়ে আমি আমার ছেলেকে নিয়ে ওখান থেকে বাধ্য হয়ে পালিয়ে চলে এসেছি। ওখানে যখন ছিলাম তখন আমি সুসাইডের জন্য আমি প্রস্তুতি নিয়েছিলাম। কি? হ্যাঁ, আমার আমার সেই পর্যায়েও আমার সেই অশান্তিটা চরম পর্যায়ে মানে পৌঁছে গেছিল যে আমি সুসাইড করতে বাধ্য হয়েছিলাম। কি 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 করেছিলেন আপনি? আমি গলায় ফাঁসি দেওয়ার চেষ্টা করেছিলাম। সেখান থেকে আমাকে আমার আশেপাশের লোকরা বাঁচায়, এবং আমার হাজবেন্ড ছিল তখন, আমাকে সে যাতে কোনো রকম কোনো কেসে না পড়ে, তাই সে আমাকে বাঁচায়, এবং পাড়ার লোকেরা এসেও আমাকে বাঁচিয়েছিল। আমার বাবা মার কাছেও সেই খবরটা গেছিল। যাওয়ার পরে আমার বাবা মা তারপরে বললো তোকে সহ্য করতে হবে, সেখানে আরো সহ্য করতে হবে। মানে মেয়ে একে এত অত্যাচার নিতে পারছে না, নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবছে, সেখানে বাবা মা বলছে যে মানিয়ে নিতে হবে। মানিয়ে নিতে হবে, কারণ কারণ একটাই, গরিব। গরিব শুধু কারণ এইটাই হচ্ছে, তারা গরিব, তারা আমাকে নিয়ে কোথায় রাখবে, কি খাওয়াবে, আমি যদি আমার ছেলেটাকে নিয়ে চলে আসি তাকে কি করে মানুষ করবে, সেই সব চিন্তা ভাবনা করেই হয়তো তারা এই সিদ্ধান্তটা নিয়েছিল। 21টা বছর পড়ে পড়ে মার খেলেন, এত অত্যাচার আর নেওয়া গেল না, চলে এলেন বাপের বাড়ি। বাপের বাড়ি এসে কি কম কটাক্ষ শুনতে হয়েছে আপনাকে? একদম না, আমার বাপের বাড়ির জীবনটাও আমার কাছে খুব সহজ ছিল না।
খুব সহজ ছিল না, আমার কাছে মনে হয়েছিল এটা যেন আরও কষ্টের জীবন। আর ওখান থেকে যখন আমি সব কিছু ছেড়ে কেড়ে মানে আমার সাজানো সংসার আমি ছেড়ে আসতে যখন বাধ্য হয়েছি, মানে চলে এসেছি বাধ্য হয়ে, একমাত্র আমার বাঁচার অবলম্বন ছিল আমার ছেলে। সেই ছেলেকে নিয়ে আমি বাপের বাড়িতে উঠি। কিন্তু 1 বছর যখন আমার ছেলেকে আমি স্কুলে ভর্তি করি নতুন করে, তাকে পড়ানো শোনানো, তার জন্য আমি আরও স্ট্রাগল করতে থাকলাম, আরও প্রচুর পরিশ্রম করতে থাকলাম। কিন্তু 1 বছর পরে আমার জীবনটা আবার নতুন অধ্যায়ে চলে যায়। একটা নতুন জিনিস আমার সামনে এসে হাজির। মানে 1 বছর পরে আমার ছেলেকে ওর বাবা আমার থেকে চুরি করে নিয়ে যায়। চুরি করে নিয়ে চুরি যায়? করে নিয়ে যায়, যেটা আমি জানতেও পারিনি। পরে আমি যখন প্রচুর খোঁজাখুঁজি করি, একজন মা একজন সন্তান যখন হারিয়ে যায় তখন তার মনের অবস্থাটা কি থাকে সে একমাত্র একটা মাই বুঝতে পারে। যাকে বুকে আগলে রাতে ঘুমোতেন, যাকে খাইয়ে দিতেন, স্কুলে পাঠাতেন, একটা আপনার পুরো দুনিয়া জুড়ে সেই একটা বাচ্চা, তাকে যখন চুরি করে নিয়ে গেল, সেই অসহায়তাটা আপনি কতটা বোধ করেছেন? মানে আপনার ঘুম, খাওয়া দাওয়া তো সবই বোধহয়। কিছু ছিল না, আমার জীবন থেকে সব হারিয়ে গেছিল, সব। এবং ওই সময়ের কান্নাটা আমি হয়তো কাউকে দেখাতে পারিনি, বা আমি কোনোদিন কাউকে আমার কষ্টটা আমি প্রকাশ করতে দেইনি কারোর সামনে। আমার বাবা মা আমি কাউকে আমি আমার কষ্টটাকে বুঝতে দেইনি আর কি। রাতে আমি শুয়ে আছি, রাতে আমি ঘুমাইনি, রাতের পর রাত আমি ঘুমাইনি, রাতের পর দিনের পর দিন আমি খাইনি। আমি আমার কষ্টে বুকে চেপে নিয়ে আমি পাগলের মতন কয়েকটা দিন আমি কাটিয়েছি, কয়েকটা দিন। ওরা দিল না না আপনার খোকাটাকে? আমি অনেক অনেক চেষ্টা করেছি, অনেক পায়ে ধরেছি, অনেক হাতে ধরেছি, কিন্তু আমাকে আমার ছেলেটাকে ফিরিয়ে দিল না। আমার ছেলে চলে যাওয়ার পরে আমি তো খুব ভেঙে পড়লাম। তারপরে আমি সেই আবার সেলাইয়ের কাজটা আবার নতুন করে চালু করি। নতুন করে আমি একটা মানে রোজগারের পথ আমি খুঁজে বের করেছি আর কি। আশেপাশের মানুষের থেকে কি কি শুনতে হয়েছে বলুন তো? প্রচুর অনেক কিছু। হয়তো অনেকে এটাও মুখের উপর বলেছে যে তুমি নিজের দোষে চলে এসছো, তোমার নিজের জন্য চলে এসছো, তোমার দোষ। কিন্তু আমার ভেতরের যে কষ্টটা সেইটা তো আমি কাউকে বোঝাতে পারবো না, আমার যন্ত্রণাটা তো কাউকে বোঝাতে পারবো না। হ্যাঁ, 5 রকম লোক এসে 5 রকম কথা বলে যায়, সেই সুযোগটা সবাই নিতে পারে, কিন্তু আমার কষ্টটা ভাগ করে নেওয়ার মতন কিন্তু কেউই ছিল না। তখন কি আপনি নিজের কষ্টটা ভাগ করার জন্য খুঁজলেন কাউকে, নাকি প্রস্তাব এসেছিল আগে? আমি যখন নিজের কাজ নিয়ে এগিয়ে যাচ্ছিলাম 2002 সালে, 2020 সালে, তারপরে হঠাৎ চলে আসলো লকডাউন। যেহেতু একটা মহামারী চলছিল আমাদের, লকডাউনের সময় আমার কাজটাও মানে বন্ধ হয়ে যায়। হয়ে যাওয়ার পরে আমার হাতের পয়সা নেই, রোজগার নেই। তখন চাপ আসলো আমার বাপের বাড়ির থেকে, আমার ভাইয়ের চাপ, আমার ভাইয়ের বউর চাপ, এমনকি আমার বাবারও হয়তো একটু চাপ ছিল, যেটা আমার বাবা হয়তো খুলে বলতে পারেনি, কিন্তু আমি বুঝতে পারতাম। আমার মা একটু সাপোর্ট করতো আমাকে, মা অনেকটাই সাপোর্ট করেছে আমাকে। তবে রোজগার, ওই যে পয়সা ছাড়া যে কিছুই হয় না, আমার যুদ্ধটা আমাকেই চালাতে হয়েছে। তারপরে এইভাবে যখন কাটতে থাকে, তারপরে আমার আলাপ হয় আমার যে নতুন জীবনসঙ্গী, ওনার সঙ্গে আলাপ হয় আমার। এবং প্রথম আলাপ যখন হয় আমার, ওনার কথা, ওনার ভাবভঙ্গি, ওনার মাদক কায়দা দেখে আমি একটু অনুভব করেছিলাম যে আমার আগের জীবন আর এই জীবন একদম আকাশ পাতাল। আগের জীবন এবং পরের জীবন এ যেন এক আকাশ পাতালের ফারাক। দিদি, আপনি একটা সম্পর্ক থেকে যেভাবে আপনি ব্যবহার পেয়েছেন এবং পরের সম্পর্কে, অর্থাৎ কাজলদার সাথে আপনার যেই ধরনের সম্পর্ক, সেখানে কতটা আপনি পার্থক্য দেখছেন? পার্থক্য মানে সবথেকে প্রথম দিনটা আমার কাছে খুবই স্মরণীয়। আমি যখন ওনার বাড়ির ভেতরটা প্রবেশ করি, উনি লতা মঙ্গেশকরের গান চালিয়ে খুব জোরে ভলিউম দিয়ে লতা মঙ্গেশকরের গানটা ছেড়ে দিয়ে আমাকে ওয়েলকাম জানায়। কোন গান ছিল? গানটা ঠিক আমার মনে নেই, তবে ওই ওই বহুদূর যে পথে যেতে চাই না আমি, কিন্তু চলে যাই বারে বারে। হ্যাঁ, এই গানটা। তো ওই দিনটা আমার খুব স্মরণীয় দিন, আমার খুব ভালো লেগেছিল সেটা। আমি ভাবতে পারিনি হয়তো এই বাড়িতেই আমাকে থেকে যেতে হবে, কিন্তু এই বাড়িতেই আমি থেকে গেলাম। আর আমার পরিবর্তন, যেটা আমার জীবনের যে পরিবর্তনটা, মানে আগের লাইফটা আর এই লাইফটা, আমার দুটোই একদম আকাশ আর পাতাল। আপনার স্ত্রীর নাম আপনি বলেছেন যাতে আমরা এসে ওনাকে আমাদের মানুষী হিসেবে তুলে ধরি, তো সেটা কিভাবে করা হলো? মানে আপনি কি প্রোগ্রামটা রোজই দেখেন? আমি প্রোগ্রামটা রোজই দেখি, আমার খুব ভালো লাগে। তো আমি এই দেখতে দেখতে আমারও মনে হলো যে কেন অপর্ণার জীবনে তো এমন ঘটনা ঘটেছে,
যাকে দেখে বহু মহিলা তারা ইন্সপায়ার্ড হবে যে না বাঁচতে হবে। অনেকে তো সুইসাইডের পথ বেছে নেয়, না ওটা হেরে যাওয়ার পথ, জিততে হবে, বেঁচে থাকতে হবে। বেঁচে থাকলে তারপর অনেক কিছু চোখে দেখা যাবে, অনেক উত্থান পতন দেখা যাবে। তা অপর্ণাকে আমি সেই ইন্সপিরেশনই দিয়েছি যে না তুমি লড়াই করো। এখন সেই স্বপ্ন সম্পূর্ণ হয়েছে, আর এখন এই টেলারিং এর দোকান সম্পূর্ণ তার। দিদি, কিভাবে শুরু করা হলো বলুন দোকানটা? আমি যখন এই বাড়িতে আসি তখন কিছুদিন পরে আমার হাজব্যান্ডকে যখন আমি জানাই যে আমি হাতের কাজ জানি, উনি তখন আমাকে এই দোকানটা করে দেয়। আর উনি আমার হাতের কাজ দেখেও খুব খুশি এখন, আর দোকানটা আমার খুব ভালোই চলছে। এই সম্পূর্ণ দোকানটা আমি এসেই সাজিয়েছি। যে এই স্বপ্নটা ছোট থেকে দেখেছিলেন যে নিজের পায়ে একদিন দাঁড়াবেন, নিজের শখের কাজটা করে আপনি এটা প্রমাণ করে দেবেন যে মহিলারাও নিজের পায়ে দাঁড়াতে পারে, সেটা যখন আজ সত্যি হচ্ছে, কেমন লাগছে? আমার কাছে খুবই ভালো লাগছে, এবং আমি প্রত্যেকটা মহিলাকে এই মানে বার্তা দিতে চাই যে সবাই নিজের পায়ে দাঁড়াও। নিজের মানে 2 টাকা মানে নিজে উপার্জন করো, নিজের পায়ে দাঁড়াও, কারোর উপর নির্ভরশীল হয়ে থাকার দরকার নেই। বর্তমানে যেই হাসিটা ওনার মুখে রয়েছে সেটা দেখে বোঝার উপায় নেই যে অতীতটা এতটা কষ্টদায়ক ছিল। জীবনে এক দুর্দান্ত ইউটার্ন নিয়েছে এবং অপর্ণাদি ঘুরে দাঁড়াতে শিখে গেছেন। সমাজের বুকে অন্যান্য নারীরা যাতে এইভাবেই লড়াই করতে শেখে, সেই জন্যই তুলে ধরা আমাদের আজকের মানুষই এবং বিভিন্ন মানুষদের গল্প। আর আজকের মানুষই দেখার জন্য অবশ্যই চোখ রাখুন ক্যালকাটা নিউজে। মানুষই সে আজকের মানুষই। আপনি যদি মনে করেন আপনার এলাকার মেয়েটিও একজন মানুষই, ফোন করুন আমাদের দফতরে। আমাদের চোখে বিবেচ্য হলে আমরা তুলে ধরব আপনার মানুষের গল্প। ফোন করুন 8240996599-তে।